বাংলাদেশ এক অদ্ভুত রাজনৈতিক সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। একদিকে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, অন্যদিকে দীর্ঘ 15 মাস ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে তীব্র বিতর্ক। গণভোটের 4টি প্রশ্ন জনগণের কাছে কি বার্তা দিচ্ছে? এটি কি শুধুই প্রয়োজনীয় সংস্কারের অংশ, নাকি একটি নতুন শঙ্কার সূচনা? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবিত একই দিনে নির্বাচন এবং গণভোটের উনি প্রস্তাব দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে। সাধারণ ভোটারদের মধ্যে গণভোটের 4টি জটিল প্রশ্ন কতটা বাস্তব রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতে কি আরো বাড়িয়ে দিতে পারে? আপনার বিশ্লেষণ কি বলছে? আমি এটা নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছি আর কি। প্রথমে আমি বলে নেই একটা কথা। আমি গতকালকে তার যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এটা নর্মালি ভাষণগুলো হয় সন্ধ্যাকাল। সন্ধ্যার সময় তো আমি টিভি এমনি দেখতে বসছি, নর্মালি আমি দিনের বেলা টিভি দেখি না। তো হয়তো সেই ক্ষেত্রে আমি ওটা দেখতে পারবো, কিন্তু পরে দেখলাম যে না, উনি দুপুর বেলায় ভাষণ দেবেন, কিন্তু কোনো সময় তিনি উল্লেখ করেননি। এটা আমার কাছে একটা মানে অদ্ভুত ব্যাপার মনে হয়েছে যে একটা 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 দেশের প্রধান কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ যিনি, তিনি একটা ভাষণ দেবেন কিন্তু তিনি বলছেন না কখন। এটা নিয়েও আমার মানে একটা নানান প্রশ্ন মনে আসছিল। বক্তৃতা এখন আর শুনি না। ওইটা আমি ওই শেখ হাসিনার পরের দিকে যেমন তার কোনো কিছু আমি শুনতাম না, আমি জানতাম যে সে কি বলবে। হ্যাঁ, এবং এটাতে দেশের সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই। আর ইউনূস সাহেবও অত 15 বছর তো থাকে নাই ওনার মতো। এই 15 মাসটাই ওনার প্রতি মানুষের এমনই একটা বিতৃষ্ণা জন্মেছে, অন্তত আমার জন্মেছে, যে আমি এটার কোনো গুরুত্বই দিই না। ওই একই কথা বারবার বলে। আর ওনার একটা কি, যদি প্রথম কথা হলো যদি কোনো সংবাদ সম্মেলন করেন না করার ফলে যেটা হয়, আমরা তার যে কি বক্তব্য, তার একটা স্পোক্স পারসন বা কি বলে প্রেস সেক্রেটারি আছে, মাঝে মাঝে বলে, তার কথাও কোনো গুরুত্ব কেউ বলে না। সে এক কথা বলে, স্পিচ দেয়, তার বসকে খুশি রাখার জন্য নানান কথাবার্তা বলে। এগুলো নিয়ে সত্যি কথা বলতে কি আমার কোনো আগ্রহ নাই, বিকজ সব বাজে কথা কে শুনবে, সময় নষ্ট করবে। আমার ধারণা অধিকাংশ মানুষেরও একই অবস্থা, সেই জন্য শোনে না। সেজন্য আমি কোনো গুরুত্বই দিই নাই এটা। যা হোক, পরে যখন আমি মূল ভাষণটা আমি সেদিন দিনে তো শুনি নাই, রাতের বেলা আমি ফেসবুকে বিভিন্ন দেখলাম যে ওই গণভোট প্রস্তাবটা আসছে এবং সেখানে 4টা বিষয় উল্লেখ করেছেন। যে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সেখানে বলছে আপনাকে হয় হা ভোট বলতে হবে অথবা না বলতে হবে। তো এইরকম একটা বাধ্যবাধকতা যদি আপনি সৃষ্টি করেন, তো সেখানে ব্যাপারটা কি দাঁড়ায়? আর তার চেয়েও বড় কথা যেটা আমার কাছে মানে আশ্চর্য লেগেছে, যে আমি নিজে তখন এই 4টা পড়লাম আর কি। তো পড়ে আমি তো মোটামুটি একটু লিখতে পড়তে জানি। তো যাই হোক, আমার নিজেরই সেটা পড়তে 6 মিনিট সময় লাগলো, আমি হিসাব করলাম। তারপরে সত্যি কথা বলতে কি, লাস্ট ইয়েটার মধ্যে যখন আমি আসলাম, তখন আমার আর মনেও নাই যে প্রথমটা কি ছিল। তো এখন আপনি চিন্তা করেন, এই দেশের মানে লিটারেসি রেট হলো তথাকথিত 95। লিটারেসি রেট মানে কি, যে যারা এই নাম স্বাক্ষর করতে পারে আর একটা দুইটা লাইন পড়তে পারে, এটাকে বলে লিটারেসি। কেমন? আর একটা কথা আছে ইফেক্টিভ লিটারেসি। ইফেক্টিভ লিটারেসি মানে কি, যে পড়তে পারবে, লিখতে পারবে এবং সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মানে অঙ্ক যোগ বিয়োগ গুণ বা সিম্পল জিনিস, এটা করতে পারবে। তার সংখ্যা আমি আজ থেকে 20 বছর দেখেছিলাম 6%, এখন হয়তো সেটা হয়তো 12% হয়েছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে দেশের বৃহত্তর জনগোষ্ঠী এখনো পর্যন্ত এই
মানে সত্যিকার অর্থে যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে এখনো যেতে পারে বা তাদের সেই শিক্ষা অর্জন সম্ভব হয়। এখন আপনি বলবেন যে তাহলে তো এর সবকিছু ঠিক মতোই চলছে না। চলছে না দেখে এই জন্য যে ভোট টোট গুলো যেগুলো হয় সেই জন্য মার্কার বেসিসে ভোট হয়, তার কারণ মানুষ তো এত কিছু বুঝে না। এবং আপনি দেখবেন যখন এই রাজনৈতিক দলগুলো ভোটে না করে, তো সেই ইশতেহার কেউ পড়ে বলে আমার অন্তত ধারণা, আমি তো করি না। আমার ধারণা যারা ওই দলগুলোর যারা নেতৃস্থানীয় তারা অনেকেই পড়ে না। আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আপনি কি পড়ছেন, বলে ভাই এত সময় কোথায়। এই যখন অবস্থা, তখন আপনি কি করে আশা করেন যে দেশের সাধারণ মানুষ যারা ভোট দিতে যাবে তারা এগুলা পড়বে, পড়ে তারপরে তারা একটা মানে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ভোট দেবে। ফলে এখানেই একটা মানে জট লাগানোর একটা মানে প্রক্রিয়া শুরু দেখলাম, প্রথম ধাপ। এখন আমি বারবার করে চিন্তা করছিলাম যে এটা করলো কেন, মানে এটার উদ্দেশ্য। তখন তারা বলতেছে যেহেতু রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ঐক্যমত্য কমিশনের যে সভাগুলো হয়েছে, এখানে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, সেই জন্য আমাদের বাধ্য হয়ে এটা চাপাই হয়েছে। প্রথম কথা হলো যে এই ক্ষমতা আপনাকে কে দিবে? আপনি যে দেশের জনগণের উপর একটা চাপাবেন, এটা আপনাকে কে, এটা মানে এখন বিএনপি সবচেয়ে বড় দল এখন, যেটা আমরা মনে করি। তারা অনেকেই বলে যে তারা হয়তো সুষ্ঠু নির্বাচন তারা ক্ষমতা আসবে কিনা আমি জানি না। আচ্ছা, তারা এখন প্রকাশ্যে বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা যেভাবে জুলাই সনদটা স্বাক্ষর করেছিলাম সেটা উনি বাতিল করে দিয়ে ওনার নিজের মতো আমাদের উপরে একটা চাপাচ্ছে। এখন বিএনপির মতো দল যদি এটা বলে, তাহলে সেখানে কি দাঁড়ায়? তার মানে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। তারপরে আদৌ, আমি তো বহুদিন থেকে বলে আসছি যে নির্বাচন আদৌ হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ। মানে যেদিন না হবে সেদিন হলে আমি বুঝবো যে হচ্ছে। তো এখন এই যে কথাগুলো আমি বললাম, এইটার মানে আমার খালি একবারই গতকালকে এই যে সরকারটা গত 15 মাসে তাদের করলোটা কি, কি কাজটা করলো জাতির সামনে, তারা তাদের যে অ্যাচিভমেন্ট যে আমরা 15 মাসে এই করেছি। আচ্ছা, প্রথমে বলবে যে আমরা অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা একদম আর্থিক খাতা কি বলে খাদের কিনারে চলে গেছিল, ওইখান থেকে তুলে আনছি। আচ্ছা, ভালো কথা। আপনি আমাকে বলেন, আমি অর্থনীতিবিদ না, তো আপনি যদি আপনাকে যদি আমরা এইরকম একটা দায়িত্বে বসাতাম, তাহলে আপনি কি করবেন? ব্যাংক যে ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে তাদেরকে ধরতাম, তাদের ভোট ভেঙে দিতাম এবং কোন রকম দেখতাম যে আর যেন বিদেশে টাকা পাচার না হয়। তো এইখানে ইউনূস সাহেব বা অর্থ উপদেষ্টা বা তাদের কৃতিত্বটা কোথায় আমি তো বুঝতেছি না কিছু। মানে তারা কি ম্যাজিক দিল যার জন্য এটা তো আমি আপনি বা একটা যে কোনো লোক এই কাজটাই করে। তো যাই হোক, আমি তারপরে বলে কি যে রিজার্ভ, দেশের রিজার্ভ বেড়ে গেছে। ভালো কথা, রিজার্ভ বেড়েছে কেন সেটা মেইন একটা শক্তি আর কি। আমাদের বিদেশের যে শ্রমিক ভাইয়েরা বোনেরা কাজ করে তারা টাকা পাঠায়, এখন ব্যাংকিং চ্যানেলে পাঠায় দেখে এটা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কথা যে রিজার্ভ বাড়ছে কেন, বাড়ছে কারণটা হলো যে আমরা যে ক্যাপিটাল গুডস যে আমদানি করি বা মেশিনারি, সেই আমদানি গুলো বন্ধ, তার কারণে এখানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে। তো আমদানি না হলে আপনার তো টাকা খরচ করার জায়গা নেই, ডলার যে আছে সেই ডলার আপনি দেবেন কোথায়? তো এইসব কারণে আপনার ডলারের রিজার্ভ বেড়ে যাচ্ছে, আবার কমেও যাচ্ছে নানান ইয়েতে। যাই হোক, অত ডিটেলে যাচ্ছি না, এটা আমাদের আলোচনার বিষয়। তবে আপনি যে প্রশ্ন করলেন যে এটাতে কি একটা মানে আশঙ্কা দেখা দিয়েছে নির্বাচন নিয়ে, বা অবশ্যই দেখা দিয়েছে, এটা তো মানে প্রশ্ন। এবং আজকে সকালে দেখলাম পত্রিকায় যে চিফ ইলেকশন কমিশনার উনি বলছেন যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না পেলে নির্বাচন কঠিন হয়ে পড়ে, নির্বাচন করা। তো এখন বিএনপি তো অলরেডি তাদের একটা মতামত জানিয়ে দিয়েছে, জামাত ইসলামী বলছে যে আমরা তো এটা চাই নাই। আর এনসিপি কে আমি অত গুরুত্ব দিই না এই কারণে যে তাদের অ্যাকচুয়ালি ওই তেমন কোনো ইয়ে নাই, কি বলে সাপোর্ট বা বেজ নাই। হ্যাঁ, তারা ওই যেহেতু সরকারি দল সেই কারণেই একটু ওই
সরকারি ভাবে তাদেরকে প্রমোট করে বা মিডিয়া তাদেরকে একটু ফোকাস করে দেখে এটা হচ্ছে। যদি আমরা প্রথমে, আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে এই ছাত্রগুলা এত ত্যাগ স্বীকার করেছে, অতএব আমরা এদের পক্ষে থাকবো। আমরা তো রাজনৈতিক দলগুলো দেখছি এগুলো তো সব লুটপাটের, মানে আওয়ামী লীগ বলেন সব লুটপাট। আচ্ছা, আমরা ভালো একটা কিছু চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে এরা এসেও একই কাজ শুরু করলো। এরা ওই বড় বড় কয়েকদিন আগে যারা রিক্সায় চড়তো বা বাসে চড়তো, তারা 1000 গাড়িতে চলে, তারা 100 গাড়ি নিয়ে মিছিল করে, তারপরে তারা সার্কিট হাউসে যে থাকে, মানে আমি হতভম্ব এগুলো এদের কার্যকলাপ। তারপরে এরা বিভিন্ন বড় বড় যারা শিল্প গোষ্ঠী তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় কেন বুঝলাম, যে বসুন্ধরার যে মালিকরা তারা এত অভিযোগে অভিযুক্ত, খুনের মামলা, ধর্ষণের মামলা, অর্থ পাচার মামলা, সবগুলো দুদকের মামলা তাদের বিরুদ্ধে আছে, কিন্তু তাদেরকে কেউ কিছু বলে না। এখন সবাই বলা বলি করতেছে যে ওদের কাছ থেকে টাকা খেয়েছে। আগে যেমন যেটা, মানে আগে যা তারা আগেও তাদের বিরুদ্ধে মামলা ছিল, তার কারণ তখন ওই হাসিনাও কিছু বলতো না। কেন বলতো না? সবাই বলতো গণভবনে যে টাকা দিয়ে আসছে। এখন মানুষ এটাও বলতে শুরু করছে যে গণভবনের বদলে এখন যমুনায় যায় টাকা দিয়ে আসছে, এই জন্য তাদেরকে কোনো কিছু বলে না। তো এই ধরনের একটা সিচুয়েশন যখন দেশে হয়, তখন মানুষের আর কোনো আস্থা থাকে না। আমরা এই লোকটাকে যখন উনি ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন, আমরা এত আশান্বিত হলাম যে দেশ এবার সত্যিকার অর্থে একটা ভালো নেতৃত্ব পেয়েছে, ভালো সরকার পাবে এবং আমরা আস্তে আস্তে এখান থেকে উন্নতি করতে থাকবো। তো প্রথমে তো আমরা অনেক সমর্থন দিয়েছিলাম, কিন্তু দেখলাম 2 মাসের মাথায় উনি যত অপকর্ম শুরু করছেন, মানে আইন ভেঙে উনি নিজের মামলা তুলে নিলেন, গ্রামীণ ব্যাংকের কর্ম মওকুফ করালেন, তারপরে দুনিয়ার লাইসেন্স নিচ্ছেন একটার পর একটা, তারপর নিজের ভাইপোকে ডেপুটি প্রেস সেক্রেটারি বানাচ্ছেন, বিদেশে যাওয়ার সময় ওই আবার শেখ রেহানার আবির্ভাব হয়েছে, ওনার মেয়েকে নিয়ে যাচ্ছেন বিদেশে। তো এসব গুলো দেখে আমি হতভম্ব, মানে আমি কল্পনা করতে পারি না যে উনি শেখ হাসিনা যেটার জন্য ঘৃণিত এবং নিন্দিত হয়েছিলেন, উনি ঠিক সেই কাজগুলোই করছেন। তো স্বাভাবিকভাবে আমার আর কোনো আস্থা নাই এই লোকটার প্রতি, এবং অনেকেরই নাই। আপনি সোশ্যাল মিডিয়াতে যখন বিভিন্ন কমেন্ট গুলো আমি দেখি, মানে আমি হতভম্ব হয়ে যাই যে লোকটা মাত্র 15 মাসের মধ্যে এতটা অজনপ্রিয় কিভাবে। আবার তার কিছু দালাল আছে, উনি অনেক সম্মানিত লোক, উনি এটা হচ্ছে সেটা হচ্ছে, তাতে আমাদের কি হবে বা দেশের মানুষের কি হবে? একটু ওই প্রসঙ্গে আসি যে আপনি শুরুতে যেটা বলছিলাম যে গণভোট এবং নির্বাচন একসাথে দেওয়া হলো, এবং যে ঐক্য কমিশন হয়েছিল সেই ঐক্য কমিশনের ফলাফলটা শেষ পর্যন্ত শূন্য হয়ে গেল। এবং এই যে একটা বছরের বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এবং দীর্ঘমেয়াদী সরকারের অর্থ ব্যয় করে এই যে ঐক্যমত্য কমিশন করা, এই ফলাফলটা আমরা দেখলাম। ফলাফলে আসলে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টাকে তার সিদ্ধান্ত জানাতে হলো, কারণ ঐক্যমতে আসলে সেই ঐক্যটা হয়নি। কিন্তু এরপরে আপনি বলছিলেন যে বিএনপি জামাত সহ তাদের অবস্থান ঠিক এই যে কালকে যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন তার বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু ধরেন এই যে আলী রিয়াজ সাহেবকে কেন্দ্র করে যে এত বড় একটা আয়োজন হলো, এই আয়োজনের ফলাফল কি অসম্ভব বেরোলো কিনা সেটা নিয়ে এখন বিতর্ক চলছে। তারপরে এই ঐক্য কমিশনের যে আলী রিয়াজ সাহেবকে মন্ত্রী সমমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো, এটি কি তাহলে তাই পুরস্কৃত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? সেই কথাটা আমি বলছি যে যেহেতু এখানে জবাবদিহিতার কোনো ব্যাপার নাই, আগে স্বৈর শাসক যেগুলো ছিল তারাও কোনো জবাবদিহিতার কেয়ার করতো না, বিকজ এটা তাদের নিজের সম্পত্তি হলো, বাপের সম্পত্তি মনে করতে চেষ্টা। তো ইউনূস সাহেব তো মনে করতেছে এটা আমার নিজের সম্পত্তি অথবা আমার বাপের কাছ থেকে পাইছি। উনি যে টাকাগুলা খরচা করতেছেন, আলী রিয়াজকে কেন আবার তাকে পুনর্নিয়োগ দিতে হবে, পারপাসটা কি, এটা তো আমরা বুঝলাম না। তার তো তিনি এক চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আচ্ছা, আপনি যে এই যে গত 1 বছর ধরে বিভিন্ন সংস্কার, ঐক্যমত্য কমিশন, লোকজন নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাওয়া নিচ্ছেন, একটা মনে হলো যেন একটা হোটেল লুট শুরু হয়েছে সব জায়গায়। তো যেহেতু আপনার কোনো জবাবদিহিতার কোনো মাথা ব্যথা নাই, আপনাকে যেহেতু আপনি মনে করতেছেন আমার নিজের সম্পত্তি, অর্থাৎ আমি যা খুশি তাই। তো আমার কথা হলো তাহলে এত রক্তপাত, মানে পরে রক্তপাতের বিনিময়ে আমরা কি পেলাম? আমরা যদি শেখ হাসিনার মতোই আচরণ করে আরেকজন যদি আমরা পাই, তাহলে আমরা এটা কেন করতাম? আমার প্রশ্ন সেখানে। আর উনি প্রথমে এসে আমাদেরকে নানান স্বপ্ন দেখালেন, উনি
বললেন যে এইবার আমরা এমন দেশ গড়বো যে আমরা মানুষ, পৃথিবীর সারা মানুষ আমাদের দিকে আসে, আমাদের কাছে আসবে, আমরা কার কাছে যাব না। বাস্তবে দেখলাম আমাদের কাছে কেউ আসে না, আমরাই যাচ্ছি সত্যি। উনি মানে এই 15 মাসে, তার মধ্যে 14 মাসের মধ্যে 14 বার উনি বিদেশে গেছেন, এবং তার 95% হলো তার নিজের ব্যক্তিগত সফর, এবং সেখানে তুমি কোটি 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 টাকা খরচা করছেন। 10 লক্ষ টাকা পার নাইট হোটেল ভাড়া দেয়। বিদেশের কথা বলছিলেন, এই প্রসঙ্গে এই কথাগুলো অবশ্য আপনি আমরা শুনেছি আপনার মুখে, কিন্তু আরেকটা আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আপনার বিশ্লেষণ শোনা খুব দরকার এই মুহূর্তে, যেহেতু আপনি তুলেছেন বিষয়টা, যে উনি স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবীর বিভিন্ন মানুষ আমাদের দেশে আসবে শিখতে, কিন্তু এখন উল্টো আমরা যাচ্ছি। এই যে যাওয়ার বিষয়টি আমরা কিন্তু দেখলাম যে উনি ক্ষমতা নেওয়ার পর ভারতের বিরুদ্ধে কিন্তু প্রবল একটা গর্জন শুনিয়েছিলেন, এবং সেভেন সিস্টার কেন্দ্র করে যে লনল্যাক এরিয়া এবং বাংলাদেশের সমুদ্র বন্দর, এই অঞ্চল অর্থনীতি পুনরুদ্ধার করতে পারে, নতুন দিক দিতে পারে, সে কথা উনি বলেছেন। এবং এরপরে দেখলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার সময় যে অবস্থা ছিল তার থেকে অনেক ত্বরান্বিত হয়েছে, এবং পাশাপাশি আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানি সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা যাচ্ছেন, এবং একজন উপদেষ্টা সম্প্রতি পাকিস্তানের সফর করেছেন। এই যখন প্রেক্ষাপট, তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা, জাতীয় উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, উনি ভারতে যাচ্ছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন যে সারা গত 15 মাস ধরে ভারত বিরোধী অবস্থান থেকে কি এমন প্রয়োজন পড়লো যে এই মুহূর্তে ভারতে যেতে হচ্ছে, যখন দিল্লিতে একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং সেইখানে জঙ্গিদের মদত কথা বলা হচ্ছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জঙ্গিদের কেউ কেউ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত যাওয়ার আসলে এই বিষয়টি আপনার কাছ থেকে একটু শুনতে চাইব, কারণ আপনি অনেক বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন, সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল নিরাপত্তা বিষয়টা বলেন একটু। না, আমি খবরটা আজকেই দেখলাম, সেটা হচ্ছে, আর এদের কথা হচ্ছে কি, এদের কোন রকম একটা দাওয়া কোথাও পেলেই হয়েছে যে আমি সঙ্গে সঙ্গে আমি যে 5-4 হোটেলে থাকতে পারবো, আমি বিজনেস ক্লাসে, তারপরে আমি টিএ দিয়ে পাবো, এটা বিশাল একটা পাওয়া। এখন এই খলিল সাহেব কতবার যে বিদেশে গেছে, একটা সংবাদ মাধ্যম বা সাংবাদিক এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করে নেই যে তার পিছনে এ পর্যন্ত সে কতবার বিদেশে এসেছে এবং দেশের কত টাকা খরচা হয়েছে, এবং তার বিনিময়ে দেশ কি পেল। প্রথমে তখন তাকে হায়ার করলো ইউনূস সাহেব, বিদেশ থেকে নিয়ে আসলো, এসে তাকে হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা ইস্যুতে হাই দিতে, এবং আমাদেরকে এমন একটা ধারণা দেওয়া হলো যে রোহিঙ্গা সমস্যার সমাধান একদম 24 ঘন্টার মধ্যে হয়েছে। তারপরে ওই জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসলো, আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সেটাও আর একটা বড় ধান্দাবাজ। তারা ওই ঘুরে ঘুরে বেড়ায়, যেহেতু নিজের কোনো পয়সা লাগে না, বিভিন্ন যেসব দেশের এগুলোর গুরুত্ব আছে সেই সব দেশে যায়। যেহেতু আমরা জাতিসংঘ শুনলেই তো আমরা শুয়ে পড়ি, কিন্তু জাতিসংঘ আসলে কি কাজ করে থাকে কেউ জানে, তাদের কোনো অ্যাচিভমেন্ট নাই। এনিওয়ে, তো আর তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে পাঞ্জাবি পরায় আপনি নিয়ে গেলেন কক্সবাজারে, যে ওখানে ঘোষণা দিলেন যে আগামী এপ্রিল, মানে এই এপ্রিল মাসের মধ্যে সমস্ত রোহিঙ্গারা চলে যাবে। এটা ইউনূস সাহেব নিজে প্রকাশ্যে বললেন। একজনও এ পর্যন্ত একজন তো গেলই না, উল্টা আরো প্রায় 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা আরো ভিতরে আসছে। এখন দেখলো যে খলিল সাহেবকে তো এগুলো কিছুই করতে পারলো না, তাহলে তারা কি বানাও, জাতীয় নিরাপত্তা, সবকিছু নিজের খেয়াল খুশি। এটার যে পারপাসটা কি আমাদের কিছু জানালো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানায়, ঠিক আছে বানানো, ওই বানাতে গিয়ে ওই তুমি অমুকের সাথে মিটিং করো, তমুকের সাথে মিটিং করো, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি, এটার ফলাফলটা কি আমরা কেউ জানি। দেশের যে কি হতো, তারপরে এসে উনি ওই মানবিক করিডোরের নাম করে উনি প্রায় দিয়ে দিছিল, এবং পররাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করেছে যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া হবে। পরে যখন এটা নিয়ে অনেক হইচই শুরু হলো, তখন বললো যে না না আমরা দেব না। তো এখন আমি তো তার সফলতা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আর আজকে যে ইন্ডিয়ার কথাটা বললেন, এটা কিন্তু কোনো দ্বিপাক্ষিক সফর না, এটা একটা আঞ্চলিক তার নতুন করেছে, আমি আগেও জানতাম না। কি ওই যে শ্রীলঙ্কা, মালদ্বীপস, তারপরে এদেরকে ইন্ডিয়া, বাংলাদেশ, আর সম্ভবত সেশেলস বুঝিয়ে পর্যবেক্ষক হিসেবে থাকবে। তো প্রথম মিটিংটা হয়েছিল মানে এবার ভারত তার স্বাগতিক, স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশ এটার সাইন করেছে বা এটার অংশীজন, এর জন্য ডেকেছে। তার অর্থ এই না যে ওই
অজিত দোভাল সাহেব, খলিল সাহেব যাবে আর বলবে যে না আমরা সমস্ত সমস্যার সমাধান করে দিলাম। আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়ার একটা নিজস্ব এজেন্ডা আছে, তাদের নিজস্ব লোক শেখ হাসিনা ক্ষমতায় নাই, তাদের অনেক সাহায্য সহযোগিতা সে করছিল, সেটাতে তারা ভীষণ ক্ষুব্ধ সেই কারণে। তো এখন মানে তারা তো সহসা এটা রিজলভ করার দিকে তাদের কোনো চেষ্টাও নাই, করবেও না। এখন তাহলে এখন আপনি আবার এসে বলবেন কি তারা দপ্তর থেকে বলবে যে বিশাল মিটিং হচ্ছে একটা, সবকিছু হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে, আমাদের কিছুই হবে না। তো সবচেয়ে বড় কথা, যে দেশে কোনো শাসক গোষ্ঠীর কোনো জবাবদিহিতা নাই, সেখানে এই ধরনের মানে কার্যকলাপ এবং একজন অফিসিয়াল বা মন্ত্রী বা উপদেষ্টা তাদের এই সমস্ত কার্যকলাপ দেখতেই থাকবেন। আর আমরা দেশের সাধারণ জনগণ, আমাদের তো কোনো ক্ষমতা নাই। আমি যেহেতু সাংবাদিক, হয়তো আমি লেখালেখি করি, আপনিও হয়তো কিছু বলা বলি করেন, কিন্তু দেশের 90% লোকের তো কোনো অ্যাক্সেসই নাই এইসবে। তারা জানো, তারা সকালবেলায় উঠে মানে কাজে যাচ্ছে, সন্ধ্যার সময় ফিরতেছে, ফলে তাদের তো কোনো, তারা যে এই যে দেশে এই যে এত বড় বিপ্লব হয়ে গেল কিংবা কিছু, দেখেন সবচেয়ে ভালো আছে কারা, এই আমলা গোষ্ঠী আর শাসক গোষ্ঠী, তাদের কিন্তু কোনো কিছু হয়নি, সাফার করতেছে এই সাধারণ মানুষ। ফলে তারা ওই যে স্যুটটাই করবে, ইংরেজিতে কথা বলবে, আর বিদেশিদের সাথে মিশবে, মিশে বলবে যে দেখো আমি তো বিশাল একটা লোক, বিদেশিরা আমার সাথে দেখা করে, আমি তাদের সাথে হ্যান্ডশেক করলাম। আরে ভাই বুঝলাম তো, হ্যান্ডশেক করলে তাদের দেশ পেলোটা। তো এখন উনি আমাদের ইউনূস সাহেব, আর এগুলো আমার ধারণা এটা সবকিছু হয়েছে তার ইউনূস সাহেবের নিজের কারণে। তার কারণ যখন উপদেষ্টা বা অন্যান্যরা দেখছে যে ওনার তো দেশের প্রতি কোনো মনোযোগ নাই, উনি আছে খালি কিভাবে বিদেশ যাবে আর নিজের আখের গুছাবে, তো তারাও সেই সুযোগটা নিচ্ছে। ফ্রি বাড়ি, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, ফ্ল্যাগ, এইসব সমস্ত কিছু শাসক গোষ্ঠীর যা চরিত্র হয়, এগুলা সবগুলার মাথা খারাপ হয়েছে দেশ। এবং এরা এই যে দেখেন যাদের নিয়ে আসছে, তারা প্রত্যেকে দেখেন এখান থেকে আবার ঠিক মতো চলে যাবে। এখন যাওয়ার সময় ইউনূস সাহেব কি করতেছে, আবার এই যারা তাকে বেশি সার্ভিস দিচ্ছে তাদেরকে দেশের রাষ্ট্রদূত বানাও। এই ম্যান্ডেট কি আপনার আছে? এগুলো উচিত ছিল না যে না এগুলো আমরা কিছু করবো না, আমরা অন্তর্বর্তী সরকার, পরবর্তী সরকার যারা আসবে তারা তখন সবকিছু বিবেচনা করে আমাদের স্বার্থ যাতে রক্ষা হয় সেই কিছু দিয়ে দিবে। আপনি একজন, তারে আমি কোনোদিন আমরা তার নাম হচ্ছে লুৎফে সিদ্দিকী, তার কি তার ক্রেডেনশিয়াল, একমাত্র আমি জিনিস দেখলাম সে মুখ বাঁকা করে ইংরেজি পড়ে আর ওই বিদেশিদের ওখানে, বাস এটা ছাড়া আমি তো তার কোনো অ্যাচিভমেন্ট দেখলাম না আজ পর্যন্ত। আর মাঝে মাঝে নিজের ফেসবুক পোস্ট বা তার ওই ইউনূস সাহেবের প্রেস উইং থেকে ছবি ছাপায় যে অমুকের সাথে উনি দেখা করছেন, তমুকের সাথে দেখা করছেন। ভাই বুঝলাম তো দেখা করছেন, আপনি ইংরেজি বলতে পারেন, আপনি দেখা করছেন, ভালো কথা, আপনি বিদেশে লেখা, তাতে দেশের সাধারণ মানুষের কি উপকারটা হচ্ছে, আমি এই জিনিসটা। তো আরো একটা পার পেয়ে যাচ্ছে এরা, যে একটা সাংবাদিক বা সংবাদ মাধ্যম, যেমন আমি নাম ধরেই বলি যে প্রথম আলোর মতো লিডিং নিউজ পেপার যাদের দায়িত্ব ছিল এটা, ডেইলি স্টারের আজ পর্যন্ত এটা নিয়ে একটা ক্রিটিক্যাল রিপোর্টিং আমি তাদের দেখি। অনেকে বলে প্রথম আলো তো এগুলো করতে পারবে না, বিকজ পুরো ক্যাবিনেট তো প্রথম আলোর ক্যাবিনেট, যারা প্রথম আলোতে লিখলো তারা ওই সব উপদেষ্টা হয়েছে। তো আমার কথা হলো যে ভাই আপনার দেশটার জন্য করলেনটা কি? এই যে 15 মাসে যে এই যে কোটি 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 টাকা খরচা করলেন আপনারা, এর রেজাল্টটা কি, এটা আমরা জানতে চাই। তো যাই হোক, এগুলা মানে এখন নির্বাচনটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অত্যন্ত প্রশ্নবিদ্ধ হবে, যেটা আজকে চিফ ইলেকশন কমিশনার নিজে বলেছে যে এটা রাজনৈতিক দলগুলো সমর্থন না করে সুষ্ঠু নির্বাচন করা পুরো একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো সেই দিকে আমরা যাচ্ছি। তো এতে করে ওই বিদেশ থেকে যে সমস্ত উপদেষ্টা আছে বা ইউনূস সাহেব, তাদের তো কিছু আসে যায় না, তারা আবার যার যার মতো যার যার জায়গায় চলে যাবে, আর দেশের কতগুলো জনগণের ট্যাক্সের টাকা, আমার টাকা ধ্বংস করলো। বাস এটা হলো সংস্কারের নাম বলে। এখন সংস্কারের রিপোর্ট গুলো সব ধুলা জ্বলতেছে। সে সংস্কার কমিশনের যারা তারাই পাবলিকলি বলতেছে যে আমাদের দিয়ে তাহলে কাজগুলো করার লোক, তারা তো কোনো কিছু করেন। দারুণ ভাই, আপনি বললেন সবকিছু, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যক্রম সেটা নিয়ে বললেন, এবং গণভোট নির্বাচন নিয়ে পরিষ্কার করে জানার জন্য আমার ধারণা যে দর্শকরা এর মাধ্যমে একটি পরিষ্কার বিশ্লেষণ শুনতে পেল, যার মাধ্যমে তারা নিজেদের মতো করে ভাবতে পারবে এবং নিজেদের আয়নায় সেই প্রশ্নের প্রতিফলিত দেখতে পাবে এবং সেভাবে আগামী দিনে
তাদের পরিকল্পনা সাজাতে পারবে। আশরাফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনার সাথে আমাদের সময় দিয়েছেন, এবং আগামীতে আপনার এই মূল্যবান বিশ্লেষণ শোনার আগ্রহ রইল। আপনি ভালো থাকবেন। আপনারাও ভালো থাকেন, আপনাকেও ধন্যবাদ। যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের মুহূর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে নাকি আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে, সেটি এখন বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কি হবে জানান আপনার মতামত। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।